আজকের ভিডিওতে আপনি যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, সম্রাট হুমায়ুনের কবরের উপর নির্মিত একটি রাজপ্রাসাদ। এই নান্দনিক রাজপ্রাসাদটি আমি যখন প্রথম দেখি, আমি মনে করেছিলাম এটি হয়তো সম্রাটের রাজপ্রাসাদ ছিল, আর সেই সম্রাটের কবর হয়তো অন্য কোথাও। কিন্তু যখনই আমি এই রাজপ্রাসাদের কাছাকাছি গেলাম আর দেখলাম, তখন আমি রীতিমতো আশ্চর্য হই। এখানে সম্রাট হুমায়ুনের পাশাপাশি আরো অনেক মুঘলদের কবর এখানে রয়েছে, প্রায় 5 তলা বিল্ডিং এর সমান উঁচু। আপনি সরাসরি না আসলে এটাকে আপনি উপলব্ধি করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। আজকে আমরা যাব হুমায়ুন টম্ব। আমরা এখন উবার নিব। উবার নিয়ে আমরা হুমায়ুন টম্বে যাব। হুমায়ুনের সমাধি একটা রাজপ্রাসাদের মতো টোটাল বিষয়টা আমি আপনাদের সামনে শেয়ার করব। আমার সাথে থাকবে তন্ময় ভৌমিক আর থাকবে রাফি চৌধুরী। টোটাল জার্নিটা আমি আপনাদের সামনে শেয়ার করব। হুমায়ুন টম্বের বিস্তারিত সবকিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। লেটস গো। মাত্র 145 রুপি দিয়ে আমরা এটাকে বুক করলাম সারিতা বিহার থেকে। আমরা এখন ভিতরে চলে আসলাম হুমায়ুন টম্বের, কারণ বাহিরে ক্যামেরা অ্যালাউ করতেছিল না। তারা ক্যামেরা দেখলেই এটাকে রেখে দিতে বলে। ট্রাইপডটা অনেক কষ্ট করে আনতে হয়েছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম মাত্র। আমরা আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। লেটস গো। এটা হচ্ছে সেই প্রাচীন আমলের, মুঘল সাম্রাজ্যের আমলের একটি দেয়াল। এই দেয়ালটা মেবি সম্পূর্ণ ছিল, পরবর্তীতে ভেঙে হয়তো বা এটাকে আসা যাওয়ার জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। হয়তো বা এখানে একটা গেট ছিল, গেটটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এটাকে ভেঙে দিয়েছে আর কি। দেখতে পাচ্ছেন শুধু পাথর, জাস্ট পাথর দিয়ে তৈরি করা এটা। রাফি হাই দিয়ে দাও। আচ্ছা রাফি, তন্ময়, তোমার সানগ্লাস কই? মুঘল সাম্রাজ্য 1520 দশক থেকে 1857 সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার বৃহৎ অংশ শাসন করেছিল। তার সংস্কৃতির অন্যান্য অনেক দিকও গভীরভাবে প্রভাব ফেলেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুঘলরাই ছিলেন এই অঞ্চলের ইসলাম ধর্ম বিস্তারের প্রধান কারণ। ভারতবর্ষের মানুষ বহুকাল ধরে দেখেছে অনেক শাসকের শাসন। নানান চড়াই উতরাই পেরিয়ে সে সকল শাসকের শাসনামলে মানুষের জীবন এসেছে ঘাত প্রতিঘাত আর সোনালী সময়। সবচেয়ে বেশি সময় ধরে ভারতবর্ষ শাসন করে গেছে 3টি সাম্রাজ্য, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্যের প্রভাব প্রতিপত্তির কথা আজও মানুষ বিস্ময়ের সাথে স্মরণ করে। মোগলরা ছিলেন মহান স্থপতি। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে অবস্থিত অনেক সুপরিচিত ও সর্বোৎকৃষ্ট স্থাপত্য নির্মিত হয়েছিল। তাদের শাসনামলে নির্মিত স্থাপত্যগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে বিখ্যাত হচ্ছে তাজমহল। কিন্তু আপনি কি জানেন, তাজমহলের আগেই সবচেয়ে রাজকীয় মনোমুগ্ধকর স্থাপনা তৈরি করেছিলেন এই ঐতিহাসিক হুমায়ুন টম্ব, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। যদিও হুমায়ুন টম্ব হচ্ছে মুঘলদের কবরস্থান, কিন্তু এর স্থাপনা, বাগান এবং নান্দনিকতা দেখে আপনার কাছে কখনো মনেই হবে না এটি একটি কবরস্থান। আপনি প্রথম দেখে মনে করবেন এটি যেন কোনো রাজার রাজপ্রাসাদ। কাজগুলো এখনও কিন্তু সেই অক্ষত অবস্থা রয়ে গেছে। দেখুন কতটা একদম নিখুঁতভাবে এখনও টিকে আছে কাজগুলো। আর তখন যখন করেছিল, তখন সেই শিল্পীদের তাদের কারুকার্যগুলো, তাদের যে প্রতিভা ছিল, দেখুন কতটা নিখুঁতভাবে। জাস্ট ইমাজিন, তখন কিন্তু এরকম আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না যে এগুলো কাজ করবে। জাস্ট পাথর দিয়ে করা, লাল পাথর আর হচ্ছে আপনার শ্বেত পাথর, মানে সাদা পাথর আর কি। তাজমহলের ইতিহাস সম্পর্কে জানা যায়, সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে তিনি এই সমাধি সৌধ নির্মাণ করেছিলেন, যেটাকে আমরা তাজমহল নামে চিনি। আর সম্রাট হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম নির্মাণ করেছিলেন তার প্রিয়তম হুমায়ুনের সমাধি, যেটাকে আমরা হুমায়ুন টম্ব নামে চিনি, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। এই হামিদা বানু বেগা বেগম নামেই পরিচিত ছিলেন। হুমায়ুন ছিলেন মুঘল বংশের দ্বিতীয় অধিপতি ও সম্রাট আকবরের পিতা। হুমায়ুন টম্ব হল ভারতের উদ্যান সমৃদ্ধ প্রথম সমাধি।
এই হুমায়ুন টম্বের কারুকাজ পরবর্তী সময়ে ভারতের আরও নানা স্থাপনায় প্রভাব বিস্তার করেছে। সম্রাট হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট এবং সম্রাট বাবরের পুত্র। তার জীবন ব্যবস্থা মুঘল ঐতিহ্য, পারস্য সংস্কৃতি এবং নিজের ব্যক্তিত্বের একটি মিশ্রণ। হুমায়ুন একজন মুঘল সম্রাট হওয়ায় তার জীবন অত্যন্ত রাজকীয় ছিল। তিনি দিল্লি, আগ্রা এবং পরবর্তীতে লাহোরের মতো রাজকীয় শহরে বসবাস করতেন। এটা হচ্ছে সম্রাট হুমায়ুনের টেম্পল, কিন্তু মেইন কবর হচ্ছে এটার নিচে, হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে। মেইন কবর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে আরো কিছু কবর আছে, সেগুলো দেখাবো। জাস্ট এটাই না, আর অনেকগুলো কবর ছিল। আপনার বাইরের টেম্পারেচার কিন্তু প্রায় আপনার 35, 36 এবং 40, 45, 46 পর্যন্ত হয়, বাট তাদের যে টেম্পল, তাদের যে স্থাপনা, এটার কারণে এখানে টেম্পারেচার সবসময় 20 থেকে 25 বা 27 পর্যন্ত যায়। এই যে দেখুন তাদের যে কবরগুলো, এই কবরগুলো হচ্ছে নিচে, আমি বারবার বলতেছি এই কবরগুলো কিন্তু এখানে কিন্তু কবর দেওয়া হয়নি, কবরগুলো হচ্ছে নিচে। আর যে আরবি হরফগুলো লেখা হয়েছিল যে পাথরে, সেই কাজগুলো কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে। সেই কাজগুলো দেখুন, জাস্ট ইমাজিন, এই কাজগুলো এখনো অক্ষত অবস্থায় আছে, আরবি হরফগুলো, কোরআনের আয়াতগুলো। তবে একটা জিনিস বলতে হয় যে মুঘলদের যতগুলো স্থাপনা আছে, মসজিদ বলেন, তাদের নিজস্ব স্থাপনা বলেন, তাদের টেম্পল বলেন, লালবাগ কেল্লা বলেন, মানে লাল কেল্লা বলেন, সবগুলোতেই তারা সব সময় মানে ইসলামিক মাইন্ডের তারা ছিল, যার কারণে কিন্তু তাদের প্রতিটা স্থাপনাই আরবি, ফার্সি এবং কোরআনের আয়াত দিয়ে মোড়ানো তাদের স্থাপনাগুলো। সম্রাট হুমায়ুনের সম্বন্ধে একটি কাহিনী প্রচলিত আছে যে একবার ছোটকালে সম্রাট হুমায়ুন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। সম্রাট বাবর, মানে সম্রাট হুমায়ুনের পিতা সম্রাট বাবর, তার ছেলেকে অসুস্থ থেকে সুস্থ করার জন্য, চিকিৎসার জন্য তিনি দেশ থেকে দেশান্তরে বিভিন্ন জায়গায় তিনি চুরাচুরি করলেন, কিন্তু কোনোভাবেই তার ছেলে হুমায়ুনকে তিনি সুস্থ করে তুলতে পারছিলেন না। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল। সম্রাট বাবর তার ছেলের জন্য তিনি স্রষ্টার কাছে প্রার্থনা করলেন। তিনি প্রার্থনা করলেন, হে খোদা, যদি জীবনের বদলে জীবন দেওয়া যায়, তাহলে আমি বাবর আমার পুত্র হুমায়ুনের জীবনের বদলে নিজের জীবন দান করতে আমি প্রস্তুত। সম্রাট বাবরের দোয়া হয়তো মহান আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এরকম দোয়ার পর থেকেই সম্রাট বাবর অসুস্থ হয়ে পড়লেন, আর অপর প্রান্তে সম্রাট হুমায়ুন সুস্থ হয়ে উঠলেন। একটা সময় সম্রাট বাবর পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়লেন। সম্রাট হুমায়ুন সুস্থ হয়ে তার বাবা বাবরের সাথে দেখা করার জন্য বাবরের মৃত্যুর 4 দিন আগে তিনি আগ্রা চলে আসেন। বাবর তার সব সেনাপতিকে তিনি এক জায়গায় ডেকে আনলেন এবং তিনি স্পষ্ট করে বলে দিলেন হুমায়ুন হবেন তার উত্তরাধিকারী, মানে সম্রাট হুমায়ুনের পর পরবর্তীতে এই রাজ্যের মালিক হবেন সম্রাট হুমায়ুন। যেভাবে সেনাপতিরা বাবরের প্রতি খেয়াল রেখেছিল, ঠিক একইভাবে যেন তার হুমায়ুনকেও আগলে রাখেন। বলেছিলেন বাবর, এভাবেই সম্রাট হুমায়ুন রাজদরবারের দায়িত্ব পান। দেখো এই কাজগুলো এখনো কতটা অক্ষত অবস্থায় আছে, এই মুঘল আমলের করা সেই কাজগুলো এখনো কতটা অক্ষত অবস্থায় আছে, দেখো কতটা নিখুঁত, এখনো কিন্তু একটা বিন্দু পরিমাণ কোনো কিছু নষ্ট হয়নি। ঠিক আছে, আর এখানে যে বিপুল পরিমাণ আপনার লাল পাথর ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে যতটুকু আমি জানি। এখানে আপনার লাল পাথর আর হচ্ছে আপনার মার্বেল পাথর, শ্বেত পাথর, এগুলোর সংমিশ্রণে টোটাল আপনার এই টেম্পলটি তৈরি করা হয়েছে। মার্বেল পাথর, এগুলো মার্বেল পাথর এতটাই মজবুত যে মনে হচ্ছে এগুলো লোহা, আসলে কিন্তু এগুলো লোহা না, এগুলো হচ্ছে পাথর, মার্বেল পাথর। ঠিক আছে, কতটা স্ট্রং আপনি মোবাইলে হয়তো বা বুঝতে পারবেন না, ক্যামেরাতে হয়তো বা বুঝতে পারবেন না, বাট আপনি যখন এগুলোকে স্পর্শ করবেন, এখানে এসে সরাসরি এগুলোকে ধরবেন, দেখবেন, ছুবেন, তখন আপনি ফিল করতে পারবেন যে তাদের কাজগুলো কতটা স্ট্রং ছিল, তাদের চিন্তা ভাবনা কতটা মানে বড় ছিল। দেখুন এগুলো কিন্তু অনেকটা ব্যয়বহুল, আর এই টোটাল প্রাসাদটি তৈরি করতে কিন্তু তৎকালীন সময় প্রায় 15 লক্ষ রুপি খরচ হয়েছিল।
হুমায়ুন ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত সহিষ্ণু। তিনি বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তার দরবারে হিন্দু, পার্সি এবং অন্যান্য ধর্মাবলম্বী পণ্ডিতদের জন্য জায়গা ছিল। শাসক হওয়ার ব্যাপারটিকে সম্রাট হুমায়ুন স্বয়ং আল্লাহ প্রদত্ত হিসেবে তিনি বিবেচনা করতেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর মনোনীত ব্যক্তি হিসেবে তার মূল দায়িত্ব হল সালতানাতের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মাঝে ন্যায় বিচার করা আর তাদের সুখে দুঃখে ভাগীদার হওয়া। সম্রাট হুমায়ুন নামের অর্থ হলো ভাগ্যবান, কিন্তু সম্রাট হুমায়ুন ছিলেন একজন দুর্ভাগা সম্রাট। সম্রাট হুমায়ুনের মূলত তার দুর্বলতা ছিল সামরিক ও রাজনৈতিক কৌশল না থাকার কারণে। পারিবারিক কলহ এবং অপরদিকে শেরশাহ সূরির শক্তিশালী নেতৃত্বের কারণে তাকে ক্ষমতা হারাতে হয়েছিল। শেরশাহ সূরি ছিলেন অত্যন্ত দক্ষ শাসক ও সেনাপতি, যার কাছে হুমায়ুন পেরে উঠতে পারছিল না। যার কারণে চৌসার যুদ্ধ 1539 ও কনুজের যুদ্ধ 1540 সালে হুমায়ুন পরাজিত হয়েছিলেন শেরশাহ সূরির কাছে। এই সেনাপতি শেরশাহ সম্রাট হুমায়ুনকে পরাজিত ও বিতাড়িত করে দিল্লি দখল করে সুরবংশ প্রতিষ্ঠা করেছিলেন। হুমায়ুন পারস্য বর্তমান ইরানে পালিয়ে যেতে বাধ্য হন। তিনি সুদীর্ঘ 15 বছর ক্ষমতাচ্যুত ছিলেন, মানে তিনি এই সাম্রাজ্যের দায়িত্ব থেকে তিনি বিতাড়িত ছিলেন, মানে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। সম্রাট হুমায়ুন 15 বছর পারস্যের রাজার কাছে তিনি আশ্রয়ে ছিলেন। পারস্যের রাজা হুমায়ুনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে যেন তার রাজ্য ফিরে পায়, তার জন্য যত প্রকার সহযোগিতা প্রয়োজন সে সহযোগিতা করবে। তার জন্য তিনি সেনাবাহিনী ও আর্থিক সহায়তা দেন, যা হুমায়ুনকে শক্তিশালী করে তোলে। 1555 সালে হুমায়ুন কাবুল ও কান্দাহার পুনর্দখল করেন। এরপর তিনি দিল্লি ও আগ্রা আক্রমণ করেন। মানে সম্রাট হুমায়ুন 15 বছর পর তিনি তার সিংহাসন আবার ফিরে পান। যদি সে সময় সম্রাট হুমায়ুনকে পারস্যের রাজা সহযোগিতা না করতেন, পুনরায় যুদ্ধে তিনি যদি পরাজিত হতেন, তাহলে হয়তো এই মুঘলদের ক্ষমতার সূর্য চিরতরে ডুবে যেত। প্রকৃতির জন্য যেন গাছ পাখি সবাই যেন তাদের পানিটা নিশ্চিত হয়, পশুদের জন্য, পাখিদের জন্য, পাশাপাশি গাছের জন্য, এই জন্য তারা এই ব্যবস্থা করে দিয়েছে। এই যে পাখি গোসল করছে, আর এটা হচ্ছে একটি গাছ। তো এরকম করে আপনার পুরো বাগানেই যতটুকু বাগান এখানে আছে, এখানে প্রতিটা জায়গায় এরকমভাবে তাদের পানি সরবরাহ করার জন্য এরকম ড্রেন করে দেওয়া হয়েছে। সম্রাট হুমায়ুনের জীবন শেষ হয়েছিল একটি মর্মান্তিক দুর্ঘটনায়। সম্রাট হুমায়ুনের লাল পাথরের তৈরি নিজের একটি লাইব্রেরি ছিল, যে লাইব্রেরিতে তিনি একান্ত সময় কাটাতেন, ইবাদত করতেন এবং বিশেষ কোনো মিটিং থাকলে তিনি সেখানেই সেরে ফেলতেন। তার এই লাইব্রেরিটি ছিল ছাদের উপরে, যার কারণে তাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো। ইতিহাস থেকে আমরা একটা বিষয় জানতে পারি, সম্রাট হুমায়ুন শেষ বিকেলে তিনি তার লাইব্রেরিতে একটি কাজ করছিলেন। তিনি হঠাৎ করেই মসজিদ থেকে আজানের আওয়াজ শুনতে পায়। সম্রাট হুমায়ুন ছিলেন ধার্মিক। তিনি তাড়াহুড়ো করে সেই ছাদ থেকে নামতে গিয়ে তার পোশাক তার পায়ে জড়িয়ে যায়, যার কারণে সম্রাট হুমায়ুন সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। এই গড়িয়ে পড়ার সময় তিনি গুরুতরভাবে তার মাথায় আঘাত পেয়েছিলেন। সেই আঘাত থেকেই সম্রাট হুমায়ুন আর উঠতে পারেননি। প্রায় 3 দিন অসুস্থ থাকার পর সম্রাট হুমায়ুন চিরতরে পরলোক গমন করেন, মানে তিনি মারা গিয়েছিলেন। সম্রাট হুমায়ুনের জীবন ছিল শৌখিনতা, সংগ্রাম এবং নতুন সংস্কৃতির উদ্ভাবনের সমৃদ্ধ। তার জীবন দ্বারা মুঘল সাম্রাজ্যের ভিত্তি তৈরি করতে সাহায্য করেছিল এবং তার স্থাপত্য ও সাংস্কৃতিক অবদান আজও অনুপ্রেরণা হিসেবে গণ্য হয়। সম্রাট হুমায়ুন মারা যাওয়ার পর হুমায়ুনের বিধবা পত্নী হামিদা বানু বেগমের নির্দেশে 1565 সালে হুমায়ুনের মৃত্যুর 9 বছর পর এই সমাধি সৌধ নির্মাণের কাজ শুরু হয়, মানে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন হুমায়ুন টম্ব নামে। নির্মাণ কাজ শেষ হয় 1572 সালে। এটা নির্মাণ করতে প্রায় 8 বছর সময় লেগেছিল। সেই সময় এই সৌধটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 15 লক্ষ রুপি। এই সৌধটি মূলত লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথরের সমন্বয়ে তৈরি। এর কেন্দ্রীয় গম্বুজ, মানে যেটা আপনি বড় একটি গম্বুজ দেখতে পাচ্ছেন, এটা প্রায় 42 মিটার উঁচু। এই টম্বের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে এই গম্বুজ। গম্বুজের চারপাশে 4টি মিনার এবং বাগানের নকশা এই স্থাপনাকে আরো নান্দনিক করে তুলেছে। এই সমাধি সৌধটির নকশা করেন পার্সিয়ান স্থপতি মির্জা গিয়াস, যাকে সংক্ষেপে মির্জা গিয়াস নামেও চিনেন। এটি আমাদের মনে করিয়ে দেয় সময়ের সাথে সবকিছু বদলায়, কিন্তু ইতিহাস চিরকাল স্থায়ী। ইতিহাস মোছা যায় না। আজকের এই হুমায়ুন টম্ব আমার জীবনে একটি ইতিহাস হয়ে থাকবে।